যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের। আজকে পরিষ্কার বলে দিচ্ছি, কাল 4 দোকানে বলবে বাবুগাজী এরকম বলে গেছে। এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই, বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে, বুথকর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে, একটা পার্স পিছিয়ে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পার্স টাকা রাখার জন্য। আগামী দিনে যাদের কাছে এই পার্স থাকবে না, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না, একদম বলে যাচ্ছি আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মনে করেন যে সরকারটা হচ্ছে তাদের বাবার। কবে এই সব অভিষেক ব্যানার্জি, এই সব মমতা ব্যানার্জি এরা সব জেলে থাকতো? কিন্তু জেলে থাকার কথা যে দিদিকে বলবো, কেন রে আমার কি দায় পড়ে গেছে দিদিকে বলবো? সরকারি প্রশাসন যন্ত্র আছে, পঞ্চায়েত পুরসভার মাধ্যমে কাজ হবে, কে আমি দিদিকে বলো তো কেন যেতে যাব? এবং নাগরিক সমাজ পশ্চিমবাংলায় কোনো প্রতিবাদ করে না। আর বুদ্ধিজীবীরা মেরুদণ্ডটা ওই ইঁটো কাটা বিভিন্ন কমিটি করে দিয়েছে মমতা ব্যানার্জি, সেখানে কেউ 50, কেউ 1 লাখ, কেউ 2 লাখ টাকা ওই পায়, ছিটে পড়া মমতা ছুঁড়ে দেয়, সেই ইঁটো কাটা খেয়ে ওরা বেঁচে আছে। মেরুদণ্ডটাকে কালীঘাটে মমতা ব্যানার্জির জুতোর নিচে রেখে দিয়ে চলে এসছে। কাজেই পশ্চিমবাংলায় কোনো বুদ্ধিজীবী নেই। পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, কোনো বিপিএল তালিকা পশ্চিমবাংলায় নেই। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুসারে পশ্চিমবাংলায় বিপিএল হচ্ছে 21.75%, মানে 22%। যে গরিব বা প্রান্তিক মানুষ, তাদের প্রতি প্রতারণা করা হচ্ছে, তাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে, তাদের যেটা প্রাপ্য সেইটা তাদের থেকে কেড়ে নিয়ে ধনী সচ্ছল অতি সচ্ছলদের দেওয়া হচ্ছে, মানে তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, যাদের সেটার কোনো প্রয়োজন নেই। মমতা ব্যানার্জি সকলকে খুশি করতে চাইছেন, যার ফলে এই সামাজিক প্রকল্পের যে টাকাটা সেইটা পুরোপুরি মানে ভরসে ঘি ঢালা হচ্ছে। তৃণমূল নেতারা একেবারে মমতা ব্যানার্জি সহ ভেবে নিয়েছেন যে এই যে সামাজিক প্রকল্পে 97,016 কোটি টাকা তারা ব্যয় করছেন, এটা তাদের দলের টাকা বা এটা তাদের ব্যক্তিগত জমিদারির টাকা। ক্লাবগুলোকে যে 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল, কি স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার হবে? অতি বড় মূর্খ কেউ বলবে যে আজকের দিনে 5 লক্ষ টাকায় কোনো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়? এই টাকা তো মদ আর ওই বোমা তৈরিতে চলে যায়। রাজ্য সরকার কোনো অডিট করতে পারেন না, রাজ্য সরকার জানতে চাইতে পারেন না যে ওই টাকাটা সংশ্লিষ্ট এনজিও জুয়া খেলে খরচ করেছে, না মদ খেয়ে খরচ করেছে, না কোনো জনস্বার্থে কোনো কাজ করেছে, এটা জানতে চাইতে পারেন না। এবং ওই এনজিওগুলো চালায় শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদরা। তারা ওই টাকাটাকে মানে একদম এনজিওর নাম করে, এনজিওর মাধ্যমে ওই শাসক দলের নেতাদের পকেটে ওই 1,17,000 কোটি টাকা আমার আপনার করের টাকা, যে মানুষ এখন বিশ্বাস করছে যে এই টাকাটা হচ্ছে তৃণমূলের। এখন প্রশাসনের, সরকারের এহেন মানে এত ভয়ঙ্কর রাজনীতিকরণ অতীতে কখনো ঘটেনি। এই যে তৃণমূল পর্যন্ত মানুষকে একটা দুর্নীতির আবহে যুক্ত করে দেয়া, এটাই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর অবস্থা। এবং এই পাপটাই সবথেকে বড় পাপ যেটা মমতা ব্যানার্জি করেছে। এর আগে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, তিনি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু বিদ্রুপজনক মন্তব্য তিনি করেছিলেন। এবার তৃণমূলের আরেক নেতা, জয়নগরের তৃণমূল নেতা বাবুগাজী, তিনি বলছেন, একটি ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেখানে তিনি বক্তব্য রাখছেন, যার দোতলা বাড়ি আছে সে যদি তৃণমূল করে তাও সে আবাস যোজনার বাড়ি পাবে, কিন্তু যার বাড়ি নেই, বাড়ি একদমই নিম্নমানের, সে বিজেপি করলে বাড়ি পাবে না। এটা দেখুন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এখন ওই বাবুগাজীর পড়াশোনা কতদূর আমি জানি না, কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শুনেছি তিনি লেখাপড়া করেছেন, তিনি একজন নাট্যকর্মী, এবং নাটকের দিকটা আমি ওনার একাধিক নাটক দেখেওছি। নাট্যকর্মী হিসেবে নিশ্চয়ই উনি একজন প্রথিতযশা ব্যক্তি। তো এইরকম একজন শিক্ষিত মানুষ বলছেন যে মাইনেটা যখন আমরাই দিই তখন আমাদের কথা তো শুনে চলতে হবে। মমতা ব্যানার্জি বারবার যেভাবে আপনি দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা ঘোষণা করবেন, সরকারিভাবে গাড়ি ভাড়া করে মহিলাদের নিয়ে আসা হচ্ছে, তাদের হাতে উনি ওই অন্তর্ভুক্তির ওই তালিকা তুলে দেবেন, তার জন্য মানুষ মারাও গেছেন। তৃণমূল কংগ্রেস মনে করে, মানে তাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মনে করেন যে সরকারটা হচ্ছে তাদের বাবার। আমি শব্দচয়নে একটু অশ্লীলতা করে ফেললাম, কিন্তু কিছু করার নেই। তারা মনে করে এটা তাদের পৈতৃক জমিদারি। এখন এই যে লক্ষ্মীর ভাণ্ডারই বলুন বা আপনি স্বাস্থ্যসাথী বলুন বা যে কোনো বিষয়ই বলুন, সবুজ সাথী বলুন, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলে সামাজিক খাতে বিনিয়োগ। এখন সামাজিক খাতে কেন বিনিয়োগ করে গণতান্ত্রিক রাষ্ট্রে, জনকল্যাণকামী রাষ্ট্রে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কেন বিনিয়োগ করে? সবাই করে। বিনিয়োগ করার কারণটা হচ্ছে সামাজিক ন্যায় বলে একটা শব্দযুগল আছে। সামাজিক ন্যায়, যে সমাজের যারা একেবারে নিচে পড়ে আছে, অর্থাৎ গরিব, অতি গরিব, প্রান্তিক, নিম্নবিত্ত, সবে মানে নিম্নবিত্ত অবস্থা থেকে উঠে এসছেন, এই যে বিপুল গরিব মানুষ, প্রান্তিক মানুষ, এদেরকে কিছু সরকারি সুবিধে, কিছু প্রকল্প,
কিছু সরাসরি কিছু অর্থ, সরকারি অর্থ এদের হাতে পৌঁছিয়ে দিয়ে এদেরকে সমাজের মূল স্রোতে মানে আর্থসামাজিক স্রোতে ফিরিয়ে আনা, মানে তাদের সামাজিক উত্তরণ ঘটানো, যেটাকে আমরা সামাজিক ন্যায় বলি। যে কারণে দেখবেন যে কোনো সামাজিক প্রকল্পে সারা ভারতবর্ষে, সে কেন্দ্র হোক সে অন্য যে কোনো রাজ্য সরকার হোক, একটা নীতি মেনে চলে। নীতিটা কি? যে একটা বিপিএল তালিকা থাকে, মানে বিলো পভার্টি লাইন, বিপিএল তালিকার নিচে যারা আছে তারা পাবেন। বিপিএল তালিকার সদ্য ক্রস করেছেন এরকম, মানে সবে দারিদ্র্যসীমা পেরিয়ে নিম্নবিত্ত হয়েছেন এরকম মানুষদের হবে, তাদেরকে এই প্রকল্পের সুযোগগুলো দেন, এই অর্থে দেন। এবং স্বাভাবিকভাবে এই একেবারে নিচের তলার মানুষগুলো এই অর্থটা পেলে তারা পরিমাণে অনেক বেশি করে অর্থ বা অনেক বেশি করে সুযোগটা পান এবং তারা দ্রুত সমাজের মূল স্রোতে ফিরে আনতে পারেন। এই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজটাই কিন্তু এই সামাজিক প্রকল্পগুলো করে। পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, কোনো বিপিএল তালিকা পশ্চিমবাংলায় নেই। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুসারে পশ্চিমবাংলায় বিপিএল হচ্ছে 21.75%, মানে 22%। তা আমি যদি ধরে নিই যে আরও 30% মানুষ, এই আরও 8% মানুষ সবে দারিদ্র্যসীমা পেরিয়েছেন, তারা এখনও নিম্নবিত্ত, তারা গরিব। বা যদি ধরে নিই না 8 নয়, আরও 18% মানুষ এখনও যথেষ্ট গরিব, মানে নিম্নবিত্ত, তারা দারিদ্র্যসীমার নিচে নেই ঠিকই, কিন্তু তারা নিম্নবিত্ত। তাহলে এই সর্বোচ্চ এই 40% মানুষকে এই সামাজিক প্রকল্পের সুবিধাগুলো দেওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার এবারে সামাজিক প্রকল্পে বরাদ্দ করেছেন 97,016 কোটি টাকা। 1 পয়সা 1 পয়সা নয়, বিশাল বরাদ্দ। এবং এই 97,016 কোটি টাকা যদি এই 30 বা 40% গরিব প্রান্তিক মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো, তাহলে এই মানুষগুলো অনেক বেশি পরিমাণে অর্থ বা সুযোগ সুবিধে পেত এবং তার ফলে অতি দ্রুত তারা কিন্তু কয়েক বছরের মধ্যেই মূল যে আর্থসামাজিক অবস্থানের যে স্রোত, সেখানে তারা মিশে যেতে পারতেন। তাদের সামাজিক উত্তরণ ঘটতো, তাদের প্রতি সামাজিক ন্যায় করা হতো। কিন্তু মমতা ব্যানার্জি কী করেছেন? এটা সবার মধ্যে বিলিয়ে দিচ্ছেন। যারা কোটিপতি, কোটিপতি, সচ্ছল, অতি সচ্ছল, তাদেরকেও তিনি এই টাকাটা বা এই সুযোগটা দিচ্ছেন। ভাবুন, স্বাস্থ্যসাথীতে 5 লক্ষ টাকা একটা ক্যাশলেস চিকিৎসার সুযোগ পরিবার ভিত্তিতে পাবেন। তো সেটা একটা গরিব মানুষের নিশ্চয়ই প্রয়োজন, ভীষণ প্রয়োজন। এবং শুধু গরিব মানুষের জন্য সরকার যদি এই প্রকল্পটা করতেন, আমি অকুণ্ঠ চিত্তে সরকারকে সমর্থন করতাম। কিন্তু সরকার কি করলেন? না, সকলের জন্যে। আপনি এবার বলুন যে একজন মানে বিপুল সম্পত্তির মালিক, সচ্ছল, বড় ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী, যাদের মাসিক আয় কোটি টাকা, তারা কেন এই স্বাস্থ্যসাথীর 5 লক্ষ টাকার বিমার সুযোগটা তারা নিচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার দেখুন, যে কোনো দেখুন, 100% লোকের মধ্যে বন্টন করে দিচ্ছেন। ফলে দুটো ঘটনা ঘটছে। একটা ঘটনা হচ্ছে যে এই যে 40% বা 30%, আপনি যাই বলেন, যে গরিব বা প্রান্তিক মানুষ, তাদের প্রতি প্রতারণা করা হচ্ছে, তাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে। তাদের যেটা প্রাপ্য সেইটা তাদের থেকে কেড়ে নিয়ে ধনী, সচ্ছল, অতি সচ্ছলদের দেওয়া হচ্ছে, মানে তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, যাদের সেটার কোনো প্রয়োজন নেই। একজন বড় ব্যবসায়ী, একজন সচ্ছল মানুষের কিন্তু স্বাস্থ্যসাথীর ওই 5 লক্ষ টাকার বিমা বা ওই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 বা 1200 টাকা তাদের প্রয়োজন নেই, কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন। এবং মমতা ব্যানার্জি সকলকে খুশি করতে চাইছেন, যার ফলে এই সামাজিক প্রকল্পের যে টাকাটা, সেইটা পুরোপুরি মানে ভরসে ঘি ঢালা হচ্ছে। কারণ ওই 30 বা 40% যে গরিব বা প্রান্তিক মানুষ, তাদের কাছে যতটুকু ছিটে ফোঁটা গিয়ে পৌঁছচ্ছে, তার দ্বারা তাদের আর্থসামাজিক অবস্থানের উত্তরণ হওয়ার কোনো সুযোগ নেই, তারা হতে পারছে না। অর্থাৎ সামাজিক ন্যায়ও তাদের প্রতি হচ্ছে না, শুধু টাকাটা জলে যাচ্ছে। কেন? যে আমি নির্বাচনী সরকারি অর্থে তৃণমূল অনুকূল নির্বাচনী ভোট ব্যাংক তৈরি করব, কাউকে আমি চটাবো না, সকলকে দেব, যার ফলে এই টাকাটা লুট হচ্ছে। এবং এই রকম একটা আবহাওয়া থেকেই তৃণমূল নেতারা একেবারে মমতা ব্যানার্জি সহ ভেবে নিয়েছেন যে এই যে সামাজিক প্রকল্পে 97,016 কোটি টাকা তারা ব্যয় করছেন, এটা তাদের দলের টাকা বা এটা তাদের ব্যক্তিগত জমিদারির টাকা। এবং এটা নতুন নয়, বাস্তবে আমরা বারবার দেখেছি যে তৃণমূলের বহু নেতা, বহু সাংসদ, বহু এমএলএ এই কথা বলেছেন, বহু মন্ত্রী বারবার বলেছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে বিভিন্ন জনসভায় বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাবে, এ পাবে, আর বিজেপিকে ভোট দেবে, সিপিএমকে ভোট দেবে, কংগ্রেসকে ভোট দেবে। কাজেই এটা কিন্তু তৃণমূল দলের একটা দলীয় অবস্থান। এবং খুব দুর্ভাগ্যের বিষয় যে সারা ভারতবর্ষে, সে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সব থেকে সামাজিক প্রকল্পে এগিয়ে আছে
কেরলে 5 বছর অন্তর সরকার পরিবর্তন হয়, কখনো হয়তো একটা সরকার দুবার থেকে যায়। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন একটা জোট আছে, সিপিএম নেতৃত্বাধীন একটা জোট আছে, দুটো জোট মানে পরস্পর পাল্টাপাল্টি করে ক্ষমতায় আসে। সামাজিক প্রকল্পে তারা যে কাজ করেছে একেবারে অবিস্মরণীয়। কিন্তু পশ্চিম বাংলায় এটা চলছে এবং এই সামাজিক খাতে বিনিয়োগের নামে এই যে সরকারি অর্থ, বিপুল সরকারি অর্থ, এটা তারা নির্বাচনী ভোট ব্যাংক, তৃণমূল অনুকূল নির্বাচনী ভোট ব্যাংক তৈরির কাজে ব্যয় করছেন। আপনি ধরুন এই যে ক্লাবগুলোকে যে 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল, কি স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার হবে? অতি বড় মূর্খ কেউ বলবে যে আজকের দিনে 5 লক্ষ টাকায় কোনো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়? এই টাকা তো মদ আর ওই বোমা তৈরিতে চলে যায়। আসুন এনজিওগুলোকে মানে 5 বছরে রাজ্য সরকার 1,17,000 কোটি টাকা দিয়েছে। এনজিওগুলো শাসক দলের সব নেতা মন্ত্রীরা চালায়। তাদের এই এনজিওকে সরকার কোনো অনুদান দিলে সেই অনুদানের সিএজি অডিট হয় না, রাজ্য সরকার কোনো অডিট করতে পারেন না, রাজ্য সরকার জানতে চাইতে পারেন না যে ওই টাকাটা সংশ্লিষ্ট এনজিও জুয়া খেলে খরচ করেছে না মদ খেয়ে খরচ করেছে না কোনো জনস্বার্থে কোনো কাজ করেছে, এটা জানতে চাইতে পারেন না। এবং ওই এনজিওগুলো চালায় শাসক দলের নেতা মন্ত্রী সাংসদরা। তারা ওই টাকাটাকে মানে একদম এনজিওর নাম করে এনজিওর মাধ্যমে ওই শাসক দলের নেতাদের পকেটে ওই 1,17,000 কোটি টাকা আমার আপনার করের টাকা সরকার ঢুকিয়ে দিলেন। অর্থাৎ সামাজিক ন্যায়ের কোনো উদ্দেশ্য তৃণমূলের নেই। গরিব প্রান্তিক মানুষরা সমাজের মূল স্রোতে উঠে আসুন, এটা তৃণমূল চায় না। তৃণমূল চায় সামাজিক বরাদ্দের নামে আমি তৃণমূল অনুকূল ভোট ব্যাংক তৈরি করব সরকারি টাকায়, এবং তাতে আমি সকলকে খুশি করার চেষ্টা করব। ওই একজন বা গরিব মানুষকে সমাজের মূল স্রোতে গরিব থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তেলা মাথায় তেল দেবো, কারণ ভোট তো শুধু গরিবরা দেয় না, বড়লোকরাও দেয়। এবং এই অদ্ভুত জায়গা থেকে এই অর্থটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের দলীয় বা ব্যক্তিগত অর্থ বলে মনে করছে, এবং বহু জায়গায় এটা শুধু ওই বাবুগাছি বলে ফেলেছে, কিন্তু এরকম বাবুগাছি সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে। এবং তারা, এটা তো নতুন নয়, আপনি আবাস যোজনা বলুন, আপনি 100 দিনের কাজ বলুন, আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আপনি যে কোনো সামাজিক প্রকল্প বলুন, সব জায়গায় কিন্তু প্রাথমিক শর্তটা হচ্ছে তোমাকে তৃণমূল করতে হবে। আরে সরকারি অর্থ, সেই অর্থে আমি একটা প্রকল্পের সুযোগ পেয়েছি, তার সঙ্গে রাজনৈতিক দলের যোগ কী? অর্থাৎ সরকার কিন্তু পরিকল্পিতভাবে এই সরকারি যে প্রকল্প এগুলোকে দলীয় প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে, এবং সেই লক্ষ্য থেকেই মানুষকে বিভ্রান্ত করতে। এই যে দিদিকে বলবো, কেন রে আমার কী দায় পড়ে গেছে দিদিকে বলবো? সরকারি প্রশাসন যন্ত্র আছে, এবং পঞ্চায়েত এবং নগরপালিকা আইনের মাধ্যমে রাজীব গান্ধী 73 নম্বর সংবিধান সংশোধনী দিয়ে পঞ্চায়েত এবং পুরসভাকে স্থানীয় সরকারের মর্যাদা দিয়ে গেছেন, তৃতীয় সরকার। তা পঞ্চায়েত পুরসভার মাধ্যমে কাজ হবে। কে আমি দিদিকে বলো তো কেন যেতে যাব? কিন্তু উনি দিদিকে বলো কেন করছেন পঞ্চায়েত পুরসভাকে এড়িয়ে? যে রাজনীতিকরণ করছেন। একই রকমভাবে যখন পাড়ায় সমাধান, একই পঞ্চায়েত পুরসভার যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেটাকে খর্ব করে উনি সেটাকে অস্বীকার করে উনি পাড়ায় সমাধান ওই কিছু চুক্তিভিত্তিক কর্মী দিয়ে করাতে চাইছেন, ওই একই। এবং সেখানে দেখবেন মোড়লি করে তৃণমূলের নেতারা। কাজেই মানে তৃণমূল যেহেতু ক্ষমতায় আছে, তারা ভেবে নিয়েছে সরকারি প্রশাসন, পুলিশ এবং সরকারি অর্থ তাদের দলের, তাদের ব্যক্তিগত, যার জন্যে তারা এইসব মন্তব্য করছেন। এটা খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। তা আর পশ্চিমবাংলায় তো কোনো বিরোধী দল নেই, যার ফলে এখন বিজেপি প্রধান বিরোধী দল শুনি, কিন্তু ওদের নেতারা তো আবার কেন্দ্রীয় নেতারা মমতা ব্যানার্জি বা তার পরিবার বা তার সরকার বিপদে পড়েন এরকম কোনো কাজ করবেন না। না হলে 2012 সাল থেকে যে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আদালত নির্দেশিত সিবিআই ইডি তদন্ত চলছে, কবে এই সব অভিষেক ব্যানার্জি, এইসব মমতা ব্যানার্জি এরা সব জেলে থাকতো? এদের জেলে থাকার কথা। মোদি অমিত শাহের দয়ায় এরা রয়েছে। কাজেই মোদি অমিত শাহ ওই মুখে অনেক কথা বলবেন, কিন্তু বাস্তবে বিজেপিকে এখানে ক্ষমতায় আসতে দেবেন না। আর বাকি রইল সিপিএম কংগ্রেস। এখন সিপিএম কংগ্রেস আইএসএফ যদি জোট বেঁধে আন্দোলন নির্ভর একটা জোট তৈরি করতো, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পেত, কিন্তু এখনও তারা তুতু ম্যায় করে আলাদা আলাদা করছেন। আর ভোটের আগে একটা ওই জোট হাজির করে দিল, আর মানুষ একবারে ঢেলে ভোট দিয়ে দিল, এরকম তো হয় না। কাজেই স্বাভাবিকভাবে খুব দুর্ভাগ্য, এই সরকারটাই হয়তো আবার থাকবে এবং এই কালচারটাই চলতে থাকবে। এবং এরকম চলতে চলতে মানুষের মধ্যে একটা বিশ্বাস এসে গেছে যে টাকাটা তৃণমূলের। সবথেকে ভয়ঙ্কর যেটা,
যে মানুষ এখন বিশ্বাস করছে যে এই টাকাটা হচ্ছে তৃণমূলের। এখন প্রশাসনের, সরকারের এহেন মানে এত ভয়ঙ্কর রাজনীতিকরণ অতীতে কখনো ঘটেনি। কাজেই শুধু ওই কি গাজী বললেন, এই গাজীকে দোষ দিয়ে লাভ নেই। এটা তৃণমূল কংগ্রেসের কালচার এবং পশ্চিমবাংলার মানুষ এটা মেনে নিচ্ছেন। যারা এই কালচার ঠিক করেছেন তাদের সর্বভারতীয় নেতা, তাদের সর্বোচ্চ অবশ্যই তিনি ঠিক করেছেন। যে দলে মমতা ব্যানার্জির কথা ছাড়া একটা পাতা নড়ে না, সব জায়গায় তিনিই মুখ। হ্যাঁ, সেই দলে তার নির্দেশের বাইরে গিয়ে কেউ কিছু বলছেন এরকম ভাবার কোনো কারণ নেই। এটা ওদের পলিসি। এবং আপনি যদি গরিব, নিম্নবিত্ত বিভিন্ন মানুষের যারা ততটা শিক্ষিত নয় এরা আপনি যদি যান, তাহলে কিন্তু দেখবেন তারা বিশ্বাস করছে যে তৃণমূলই এটা আমাদের দিচ্ছে। এবং এই মাইলেজটা ওরা নিয়ে যাচ্ছে নির্বাচনী রাজনীতিতে, যেটা অত্যন্ত অন্যায়। সব থেকে এতে ক্ষতি হচ্ছে যারা গরিব, নিম্নবিত্ত, প্রান্তিক মানুষ, দলিত মানুষ, যাদের সত্যি কিছুটা সরকারি সাহায্য পেলে, হ্যাঁ, যে মানুষটা ওই তিরপল টাঙিয়ে, ছেঁড়া প্লাস্টিক টাঙিয়ে কোনো রকমে থাকে, তার একটা আবাস যোজনার একটা ঘর যদি সে পায়, তাহলে তো তার কাছে ঈশ্বরের আশীর্বাদ হয়ে যাবে। সেগুলো তারা পাচ্ছে না, কারণ সেগুলো ওই রাজনীতির, দলীয় রাজনীতির স্বার্থে তৃণমূলের লোকেদের বিলিয়ে দেওয়া হচ্ছে। কি করা যাবে? এটা পশ্চিমবাংলার দুর্ভাগ্য। এবং নাগরিক সমাজ পশ্চিমবাংলায় কোনো প্রতিবাদ করে না। আর বুদ্ধিজীবীরা মেরুদণ্ডটা ওই ইঁটো কাটা বিভিন্ন কমিটি করে দিয়েছে মমতা ব্যানার্জি। সেখানে কেউ 50, কেউ 1 লাখ, কেউ 2 লাখ টাকা ওই পায়, ছিটেফোঁটা মমতা ছুঁড়ে দেয়। সেই ইঁটো কাটা খেয়ে ওরা বেঁচে আছে। মেরুদণ্ডটাকে কালীঘাটে মমতা ব্যানার্জির জুতোর নিচে রেখে দিয়ে চলে এসছে। কাজেই পশ্চিমবাংলায় কোনো বুদ্ধিজীবী নেই। বিচ্ছিন্ন কয়েকজন নিশ্চয়ই আছেন, কিন্তু তাদের উপর যা অত্যাচার, তারা কতদিন আর প্রতিবাদটা করতে পারবেন আমি জানি না। আর নাগরিক সমাজ চুপ। এটা মূল কারণ এটাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন এটা কিন্তু ভয়ঙ্কর, এটা একটা সামাজিক প্রভাব রয়েছে। ধরুন, যে একটা ধনী লোক, সে যখন স্বাস্থ্যসাথীর সুবিধাটা নিচ্ছে, সে কিন্তু জানে যে এইটা আমার প্রাপ্য নয়, এটা গরিব মানুষের জন্যে। তার মানে তার মধ্যে একটা অপরাধ বোধ তৈরি হচ্ছে। সে কিন্তু জানে সে দুর্নীতি করছে, এটা তার প্রাপ্য নয়। আবার যখন সবুজ সাথী সাইকেল একটা বিরাট ধনী মেয়ে বা ছেলে পাচ্ছে, সেই ছেলেটা মেয়েটাও কিন্তু জানে যে আমার বাড়িতে তো এতগুলো মোটরসাইকেল আছে, 4 চাকা গাড়ি আছে, সাইকেল পড়ে আছে, কেউ চাপে না, এটা আমার কাছে দেওয়ার কোনো মানে হয় না। সেও জানে এটা তার প্রাপ্য নয়। মানে দুর্নীতিটাকে একেবারে তৃণমূল স্তরে প্রসারিত করে দিচ্ছেন, যার জন্য দেখবেন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচনে কোনো রকম প্রভাব পড়ছে না। দুর্নীতি আজকে নির্বাচনে কোনো ইস্যু নয়। এই যে তৃণমূল পর্যন্ত মানুষকে একটা দুর্নীতির আবহে যুক্ত করে দেয়া, এটাই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর অবস্থা। এবং এই পাপটাই সবথেকে বড় পাপ যেটা মমতা ব্যানার্জি করেছে।